গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট। আজকের প্র্যাকটিসে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাবে এবং ক্লাসে যুক্ত হওয়ার আগে ক্লাসটাকে একবার শেয়ার করে দিবে। আমাদের হাতে আর বেশি দিন সময় নেই, পরীক্ষা কাছিয়ে এসছে। আর মাত্র 8 থেকে 10টা দিন, 10-12 দিন সময় রয়েছে। আশা করি তোমরা কনসেপ্ট ক্লাসগুলো ঠিকঠাকভাবে করেছো এবং প্র্যাকটিস সেটটা খুব সুন্দরভাবে এক থেকে শুরু করে প্রথম প্র্যাকটিস থেকে শুরু করে যতগুলো প্র্যাকটিস সেট আমি করিয়েছি এবং পরবর্তীতে করাবো নেক্সট ডেগুলোতে, তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেট আশা করি ভালোভাবে করেছো এবং সেগুলোকে রিভিশন করেছো, ভালো করে রিভিশন করেছো, বেশি বেশি করে প্র্যাকটিস করেছো। এবং যারা এটুকু করেছো তারা ধরে নাও যে তোমরা পরীক্ষায় 20টা প্রশ্নের মধ্যে 20টা করে আসতে পারবে। খুব কম করে হলেও তুমি 18টা তুমি করে আসতে পারবে, কারণ সেম টু সেম প্যাটার্নে এইসব অঙ্কগুলোই তুমি দেখতে পাবে পরীক্ষা হলে। তোমরা পরীক্ষা হলে যখন যাবে গিয়ে মিলিয়ে নেবে। যারা প্রথম থেকে লেগে আছো আশা করি তোমরা 40-এর মধ্যে 40 মার্ক তুলতে পারবে। তাহলে চলো, আজকের প্রথম প্রশ্ন রয়েছে, তোমরা প্রত্যেকে প্রত্যেক দিনের মতো করার চেষ্টা করবে। আমি করার আগে প্রত্যেকটা প্রশ্ন করবে, রাফ শিট এবং একটা কলম নিয়ে বসে যাও। এবং আমি তোমাদের প্র্যাকটিস সেটটা শেষ করব কত তারিখ বলে দিচ্ছি, এই মাস পর্যন্তই চলবে তোমাদের প্র্যাকটিস সেট। বাকি যে তোমাদের দিনগুলো রয়েছে, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে বোধহয় তোমাদের শুরু হবে পরীক্ষা। তো এই যে 1 তারিখ থেকে শুরু করে 8 তারিখের মধ্যে যে দিনগুলো থাকবে অর্থাৎ পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত, ওই দিনগুলোতে তোমরা করবে যতগুলো আমি করেছি প্র্যাকটিস এবং কনসেপ্ট ক্লাসের প্রত্যেকটাকে একেবারে রিভিশন, কোনো জায়গা থেকে আর কোনো এক্সট্রা নতুন করে কিছু করতে যাবে না। সেগুলোকে একেবারে সুন্দর করে রিভিশন করে যাবে, প্র্যাকটিস করে যাবে। তাহলে দেখবে যে এই সব থেকে ঘুরে ফিরে প্রশ্ন এসে তুমি প্রত্যেকটা প্রশ্ন সময়ের মধ্যে করে আসতে পারবে। আমি যতগুলো করিয়েছি প্রত্যেকটা আবার তোমরা ওই 1 তারিখ থেকে শুরু করে যতদিন না তোমাদের পরীক্ষা শুরু হয়েছে ওই 5 থেকে 8 দিন সময় পাচ্ছ, সেই সময়ে তোমরা প্র্যাকটিস করবে। এবং পরীক্ষা যেদিন শুরু হবে তার আগের দিন আমি একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, যেখানে 50 বা 100 প্লাস প্রশ্ন একটা ক্লাসে আমি করাবো। আর সেখানে একবারে মোস্ট নিউমেরিক টাইপের প্রশ্ন, যেগুলো একেবারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো কিন্তু আমি সেই প্র্যাকটিস সেটে নিয়ে আসবো, সেই ম্যারাথন ক্লাসে নিয়ে আসবো। তো চলো, প্রথম প্রশ্ন করবে প্রত্যেকে। কি বলছে, একজন দোকানদার প্রতি ডজন কলম কিনলে বিনামূল্যে একটি কলম অফার করে। অর্থাৎ একজন দোকানদার কি বলছে, প্রত্যেক ডজন তুমি যদি কলম কিনতে যাও, 1 ডজন সমান কত, 12টি। তার মানে 1 ডজন যদি তুমি কলম কিনতে যাও তাহলে একটা ফ্রি দিবে। তার মানে আমরা জানি স্যার 1 ডজন সমান কতটি, 1 ডজন সমান আমরা জানি 12টি কলম। তার মানে তুমি যদি 12টা কলম কিনতে যাও তাহলে দোকানদার তোমাকে একটা ফ্রি দিচ্ছে, তার মানে দিচ্ছে কতটা, 13টা দিচ্ছে। কিন্তু কতটা কলমের দাম নিচ্ছে, তুমি 12টা 1 ডজন কিনতে গিয়েছিলে, তার মানে 12টা কলম কিনতে গিয়েছিলে, তার মানে পে করেছো কত টাকা, 12টা কলমের দামই। তার মানে দিয়েছো তুমি 12টা কলমের দাম, কিন্তু তোমাকে দিয়েছে 13টা কলম। তাহলে আমাকে কি বলছে, দোকানদারের দেওয়া শতকরা ছাড় গণনা করো। তার মানে তুমি 12টা কলম কিনতে গেলে, অর্থাৎ 12টা কলমের পয়সা দিলে দোকানদারকে, দোকানদার দিল 13টা কলম। তার মানে কয়টা কলম বেশি দিয়েছে স্যার, এই একটা কলম বেশি দিয়েছে। যে কলমটা বেশি দিবে সেই কলমের দামটা তোমাকে কি ছাড় দিচ্ছে। তার মানে এই একটা কলম বেশি দিচ্ছে কতটার মধ্যে, 12টার মধ্যে। তাহলে 100, আচ্ছা 13র মধ্যে দিচ্ছে একটা কলম বেশি, তাহলে 100র মধ্যে কত হয়ে যাবে, 100% করে দেবো। তাহলে 100/13 করতে গেলে কত হয়ে যাবে স্যার, 5 7 13 91, 7 দশমিক, আচ্ছা 7 পয়েন্ট কোথায় রয়েছে স্যার, 7.6, আচ্ছা 7.6% হয়ে যাবে আমাদের উত্তর। তার মানে কত পার্সেন্ট ছাড় দেবে আমার 7.6% দোকানদার ছাড় দিয়েছে। কথাটা ভালো করে বুঝবে। 1 ডজন কলম কিনলে দোকানদার তোমাকে একটা কলম ফ্রি দিবে। তার মানে দিবে কথা, তুমি 12টা কলমের দাম দিচ্ছে তোমাকে 13টা কলম, 13টা কলম দিয়ে তোমার কাছ থেকে নিচ্ছে 12টা কলমের দাম। তার মানে কটা কলম তোমাকে ফ্রি দিয়েছে, একটা কলম দাম ফ্রি দিয়েছে, একটা কলম ফ্রি দিয়েছে কটার মধ্যে, 13টার মধ্যে একটা ফ্রি। তাহলে 100র মধ্যে কত, তাহলে 100 ইন্টু 100 করে দিলে 7.6% হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন পড়বে। কি বলছে, একটি উলের জ্যাকেটের চিহ্নিত মূল্য হচ্ছে 800 টাকা। কত টাকা স্যার, 800 টাকা। ধরো শীতের দিনে তুমি একটা মার্কেটে গিয়েছো যেখানে উলের জ্যাকেটগুলো বিক্রি করে, তাহলে জ্যাকেটটা কিনতে গিয়েছো, তাহলে জ্যাকেটের যে ট্যাগটা থাকে, স্টিকারটা থাকে, সেখানে লেখা আছে 800 টাকা। তার মানে জ্যাকেটের গায়ে কত টাকা লেখা আছে স্যার, মার্কেট প্রাইস
অর্থাৎ মার্কেট প্রাইস বলে দিয়েছে 800 টাকা। এবার কি বলছে, দোকানদার প্রতিটি আইটেমের ওপর 10% ছাড় অনুমোদিত দেয়। দোকানদার, তুমি কিনতে গিয়েছো, দোকানদার বলছে যে 10% আমি তোমাকে ছাড় দেব, কিন্তু কি বলছে, অফ সিজনের কারণে দোকানদার আইটেমের ওপর অতিরিক্ত 5% ছাড় দেয়। অর্থাৎ ঠান্ডাটা শেষ হয়ে গেছে। বেসিক্যালি আমরা তো দেখতে পাই যে ঠান্ডার সময় যায় কিনতে, কিন্তু ঠান্ডা পার হয়ে গিয়েছো তুমি কিনতে, অর্থাৎ বেশি দিন আর ঠান্ডা নেই, তাহলে তুমি, তোমাকে কি বলছে যে আরও তুমি 5% ছাড় নিয়ে নাও। 10% ছাড় ছিলই, প্লাস আরও দিচ্ছে কত পার্সেন্ট ছাড়, 5% ছাড় আরও দিয়ে দিচ্ছে। তাহলে বলছে জ্যাকেটটার বিক্রয় মূল্য কত খুঁজো। একেবারে খুব সহজ পার্সেন্ট, পরপর দুবার ছাড়, ডিসকাউন্ট, 10%-এর ফ্র্যাকশন জানি 1/10, 5%-এর ফ্র্যাকশন জানি আমরা 1/20। তার মানে যদি মার্কেট প্রাইস অর্থাৎ বাজার মূল্য বা চিহ্নিত মূল্য আর সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য, 10 টাকা যদি চিহ্নিত মূল্য হয় 1 টাকা ছাড় দিবে, 9 টাকায় বিক্রি করবে। 20 টাকা যদি আমার চিহ্নিত মূল্য হয় 1 টাকা ছাড় দিবে, 19 টাকায় বিক্রি করবে। তাহলে কত হয়ে গেল স্যার, 200। এখানে কত হয়ে যাবে, 9 9 81, 1 তাহলে 8, 9 কে 9 8 17, তাহলে কত, 200 টাকার জিনিস বিক্রি করছে 171 টাকাতে। তার মানে আমাদেরকে কি বলে, চিহ্নিত মূল্যটা কত ছিল জ্যাকেটের, 800, আর এখানে চিহ্নিত অর্থাৎ মার্কেট প্রাইস কত পেয়েছি, 200। তার মানে এই 200-র মূল্যটা কত স্যার পেলাম, 800। একের মূল্যটা কত হয়ে যাবে, 800/200। তাহলে কার মূল্য বের করতে হবে, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ইউনিট আছে, 171, তাহলে 171 দ্বারা গুণ করে দেওয়া হয়ে যাবে 4, 4 একে 4, 4 7 8 হাতের 8, তাহলে 2, 4 2 6, 684 টাকা। তার মানে জ্যাকেটের মূল্যটা স্যার কত হয়ে গেল স্যার, আমাদের জ্যাকেটের মূল্য হয়ে গেল 684 টাকা। কত দাগের অ্যান্সার, অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো একবার পরপর ডিসকাউন্ট থেকে ছিল স্যার, দেখতে পাচ্ছ কত গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা। এই টাইপের স্যার প্রশ্ন তুমি 1 থেকে 2টো পরীক্ষা হলে পাবে পরপর ছাড় থেকে। চলো ধারাবাহিক ছাড় থেকে পরের প্রশ্ন দেখবে কি বলছে। নেক্সট প্রশ্ন, যদি 3x 12 এবং 2x + 7 অনুপাতে হয়, অর্থাৎ অনুপাতের আকারে আমাকে লিখতে হবে বলছে, তাহলে 6x এর মানটা কত আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো x বলেছে, আর কি বলেছে, আচ্ছা 3 বলেছে, তারপরে x বলেছে, তারপরে বলেছে আমাকে 12 এবং কত বলেছে স্যার, 2x + 7, তাহলে 2x + 7 বলেছে। তাহলে এটাকে আমরা কি বলবো, আগে অনুপাতের আকারে সাজাবো। এর আগের দিনও প্রশ্ন দেখেছিলাম সেম। তাহলে অনুপাতের আকারে কিভাবে সাজাবো স্যার, 3 রয়েছে 3 অনুপাত x অনুপাত, তার এবার কি হবে, সমানুপাত হয়ে যাবে, অর্থাৎ সমান 12 অনুপাত হয়ে যাবে 2x + 7। তারপরে এটা কি হয় লিখতে পারবো, 3 অনুপাত x মানে 3/x, আর সমানুপাত মানে কি স্যার, সমান 12/2x + 7। তার মানে এখান থেকে কোনাকুনি গুণ করে দাও, 3কে 2 দ্বারা 2x দ্বারা গুণ করলে কত হয়ে যাবে, 6x প্লাস 3 সাথে 21 হয়ে গেল। আর এটা যদি করে দিই 12 আর x হয়ে যাবে 12x। তার মানে দেখো এই 12xটাকে, এই 6xটাকে ওপারে পাঠিয়ে দেবো, তাহলে থাকবে 21 সমান 12x থেকে 6x বাদ দিয়ে দেবো, কত হয়ে যাবে স্যার, 6x। তার মানে আমাদের মান কি চেয়েছিল, 6x এর মান, তাহলে 6x এর মানটা কত পেয়ে গেলাম স্যার, 21। তার মানে উত্তর হয়ে গেল 21। 6x এর মান বের করতে বলেছিল, তাহলে 6x এর মানটা পেয়ে গেলাম আমরা কত স্যার, 21। চলো এইভাবে অনুপাতে সাজাবে। 4টা সংখ্যা দিয়েছে মানে কি, দুটো সংখ্যা অনুপাতে, তারপরে দুটো সংখ্যা সমানুপাতে, এভাবে দিয়ে তোমরা সেখান থেকে মান বের করবে। চলো পরের প্রশ্ন, যদি পেট্রোলের দাম 95 টাকা লিটার থেকে 110 টাকা লিটার হয়ে যায়, তাহলে রবির পেট্রোলের খরচ কত শতাংশ কমাতে হবে যাতে তার খরচ একই থাকে। খরচ একই থাকা মানে কি, আগে দেখো 95 টাকা লিটার ছিল তেলে 1 লিটারের দাম ছিল 95, এখন হয়ে গেছে 110 টাকা। তাহলে বলছে রবি খরচ অপরিবর্তিত রাখবে, অর্থাৎ আগে 95 টাকার তেল ভরতো গাড়িতে, এখনো 95 টাকারই তেল ভরবে, তাহলে তাকে তেলের পরিমাণটা কত কমাতে হবে। তাহলে দেখো আগে ছিল 95, এখন হয়ে গেছে 110, তার মানে সে যদি এখন 95 টাকারই তেল ভরে, বা এইভাবে বুঝো, আগে ছিল 95, এখন 110, তাহলে কত বৃদ্ধি পেয়েছে তেলের দামটা, 15 টাকা বৃদ্ধি পেয়েছে তেলের দামটা। তার মানে রবি খরচ অপরিবর্তিত রাখতে চাইছে, মানে 95 টাকারই তেল ভরতে চাইছে, তাহলে তাকে কত টাকার তেল কম ভরতে হবে, 15 টাকার, যেহেতু 15 টাকা দাম বেড়ে গেছে, তারপর 15 টাকার তেল খরচ কমাতে হবে। 15 টাকার আমার খরচ কমাতে হবে কতর মধ্যে, 110-এর মধ্যে। তাহলে 100-র মধ্যে কত,
শূন্য শূন্য কাটবে, উপরে হবে 150/11 সমান হয়ে যাবে 11 কে 11, 3 11 33, 7 6 11 66, 13.6, আচ্ছা 13.64% হয়ে যাবে আমার অ্যান্সার। তার মানে 13.64%। তাকে তেলের ব্যবহারটা কি করতে হবে, আমাকে কমাতে হবে। সিম্পল স্যার প্রশ্ন। 95 টাকা ছিল আগে তেলের দাম প্রতি লিটার, এখন 110 টাকা, তাহলে বৃদ্ধি পেয়েছে কত, 15 টাকা। এখন বলছে যে সে তেলের খরচটা অপরিবর্তিত রাখতে চায়, তার মানে খরচ বৃদ্ধি করবে না। 95 টাকার তেল ভরছিল, তার মানে 95 টাকারই তেল ভরবে। তাহলে তাকে কত টাকার তেল কম ভরতে হবে, এখন তো 110 টাকা লিটার হয়ে যায়, তার মানে 15 টাকার তেলটা কম পাবে। কতর মধ্যে কম পাবে, 110 টাকার মধ্যে 15 টাকার তেল কম পাবে, তাহলে 100-র মধ্যে কত করে দিলে 13.64% হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। কি বলছে, একটি শহরে বর্তমান জনসংখ্যা 10 লক্ষ এবং পরবর্তী 2 বছরে 12.10 লক্ষে উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তাহলে বৃদ্ধির অভিন্ন বার্ষিক হার হলো কত আমাকে জিজ্ঞাসা করেছে। তার মানে বলছে একটা শহরে বর্তমান জনসংখ্যা কত রয়েছে স্যার, 10 লক্ষ। 10 লক্ষ 10 লক্ষ বর্তমান জনসংখ্যাটা স্যার কত, 10 লক্ষ। এবার 2 বছর পরে, কত বছর পরে, 2 বছর পরে কত হয়ে যাওয়ার আশঙ্কা বলেছে আমাকে, 12,10,000। কত, 12,10,000। তাহলে দেখো বর্তমান জনসংখ্যাটা হচ্ছে 10 লক্ষ, আর 2 বছর পরে আশঙ্কা কত বলেছে, 12,10,000 হয়ে যাওয়ার আশঙ্কা বলেছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। তাহলে স্যার এখানে একটা জিনিস দেখো, আমি কি বলেছিলাম, কত বছরের কথা বলেছে, 2 বছরের। তাহলে 2 বছরের কথা যখনই বলবে আগে দেখো এদের অনুপাতটা বের করো। আগে কত ছিল, এত, বর্তমানে ছিল এত, 2 বছর পর হয়ে যাবে এত। তার মানে এদের মধ্যে অনুপাতটা কত হবে স্যার, 4টা শূন্য, এদিকে 4টা শূন্য গেল, তাহলে কত, 100 অনুপাত 121। এটা বর্তমান যদি 100 জন থাকে তাহলে 2 বছর পর হয়ে যাবে 121। তারপর কত হারে বৃদ্ধি পাচ্ছে স্যার বের করতে বলেছে। তাহলে কত বছরের হিসাব দিয়েছে আমাকে, 2 বছরের হিসাব। আর যখনই 2 বছরে থাকবে তখন একবার স্কোয়ার রুট করে দেব, স্কোয়ার রুট করে দেব। তার মানে এখান থেকে বেরোবে 10, এখান থেকে বেরোবে 11। তার মানে আমরা 1 বছরে কত করে বৃদ্ধি পাবে হিসাবটা পেয়ে গেলাম। 2 বছরের কথা বলেছে, তার মানে স্কোয়ার করে দেব, স্কোয়ার থেকে যেটা বেরোবে সেটা, বর্তমান যদি 10 থাকে তাহলে 1 বছর পরে এত হয়ে যাবে। এটা কি ছিল আমার, এগুলো তো ছিল 2 বছর পরে হয়ে যাবে এটা। তাহলে 1 বছরের হিসাবে বের করতে গেলে কি হবে, 2 বছরের কথা বলেছে সেজন্য স্কোয়ার করে দেব, একবার মানটা বের করে নেব। তাহলে যদি প্রথম বছরে 10 থাকে তাহলে দ্বিতীয় বছরে হয়ে যাবে 11। তার মানে কত বৃদ্ধি পাচ্ছে স্যার, 1 জন বৃদ্ধি পাচ্ছে। কতর মধ্যে, 10-এর মধ্যে। তাহলে 100-র মধ্যে কত, কাটাকাটি করো, 10% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 10% হয়ে যাবে আমাদের উত্তর। 10% কোথায় রয়েছে স্যার, অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে 10% আমাদের উত্তর হয়ে যাবে। কিছুই নাই প্রশ্নে, বর্তমান এত, 2 বছর পর এত হবে। আগে তাদের অনুপাতটা বের করব, 2 বছরের কথা বলেছে মানে স্কোয়ার রুট করে দিব, অর্থাৎ কাটাকাটি করার পরে 121 পেলাম, একবার স্কোয়ার করে দেবো, স্কোয়ারের ভিতর থেকে বার করলে 10 পাবো, এখান থেকে বের করলে 11 পাবো। অর্থাৎ বর্তমান যদি 10 হয় 1 বছর পর এত হবে। স্কোয়ার থেকে বের করার পর যেটা পাবো সেটা 1 বছরের হিসাবে চলে আসবে। তার মানে 10 জন ছিল, 1 বছরে 11 হয়েছে, তাহলে 1 বছরে কতজন বৃদ্ধি পেয়েছে, 1 জন। কতর মধ্যে, 10 থেকে। তাহলে 100-তে কত পেয়ে যাবো, 10%। তার মানে 10% হারে জনসংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। চলো পরের প্রশ্ন দেখবে। চলো নেক্সট প্রশ্ন করো দেখি, তোমরা প্রত্যেকে করে দেখাবে স্যার, খুব সুন্দর প্রশ্ন রয়েছে, আশা করি তোমরা করতে পারবে। প্রত্যেকে করো দেখি, অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করবে স্যার। চলো প্রত্যেকে অ্যান্সার করবে, চলো প্রত্যেকে অ্যান্সার করবে স্যার, কমেন্টে লিখবে অ্যান্সার, প্রত্যেকে করে কমেন্টে লিখবে। কি বলছে, দুটি ট্রেন একই সময়ে ব্যাঙ্গালোর থেকে চেন্নাই থেকে শুরু করে, আচ্ছা ব্যাঙ্গালোর এবং চেন্নাই থেকে শুরু করে, আচ্ছা চেন্নাই থেকে শুরু করা হয়, অর্থাৎ দুটো ট্রেন রয়েছে, এখানে একটা ধরে নিলাম এটা ট্রেন এ আর এটা ট্রেন বি, এটা ধরে নিলাম ব্যাঙ্গালোর, এটা ধরে নিলাম ব্যাঙ্গালোর, আর এটা ধরে নিলাম চেন্নাই। দুটো ট্রেন ব্যাঙ্গালোর থেকে এবং একটা ট্রেন চেন্নাই থেকে চলতে শুরু করেছে। এবার কি বলছে, হয় এবং 80 কিমি পার ঘন্টা 95 কিমি পার ঘন্টা বেগে একে অপরের দিকে এগিয়ে যায়। তার মানে ধরে নিলাম যে এই ট্রেনটার গতিবেগ 80 কিমি পার ঘন্টা, এই ট্রেনটার গতিবেগ 95 কিমি পার ঘন্টা। তাহলে
এরা 80 কিমি পার ঘন্টা এবং 95 কিমি পার ঘন্টা গতিবেগে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এ এদিক থেকে আসছে, এ এদিক থেকে যাচ্ছে। তার মানে এরা এ যাচ্ছে এদিকে, এ আসছে এদিকে, এগিয়ে যাচ্ছে। এবার কি বলছে, এবার বলছে যায় তাদের দেখা হলে দেখা যায় যে একটি ট্রেন 180 কিলোমিটার বেশি এগিয়ে আছে। তার মানে দেখা হয় বলতে কি, তারা যে জায়গায় মিলিত হবে, তারা যে জায়গায় মিলিত হবে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে একটা ট্রেন আর একটা ট্রেনের চাইতে 80 কিলোমিটার বেশি এগিয়ে আছে। কত? 180 কিমি বেশি এগিয়ে আছে। তার মানে ডিস্টেন্সটা কতটা এগিয়ে বেশি আছে, একটা ট্রেন আর একটা ট্রেনের চাইতে 180 কিমি এগিয়ে আছে। কোন ট্রেনটা স্যার এগিয়ে বেশি থাকবে? অবশ্যই যার গতিবেগটা বেশি। কত বেশি? 95 কিমি পার ঘন্টা যার রয়েছে সে এগিয়ে থাকবে। তাহলে অপর ট্রেনের চাইতে তার গতিবেগটা কত বেশি স্যার? দেখো, এর 80, এর 95, তার মানে এর কত বেশি? 15 কিলোমিটার বেশি। তার মানে স্পিড ইকুয়াল টু হয়ে যাবে ডিস্টেন্স বাই টাইম। তার মানে স্পিড, কতটুকু স্পিড বেশি রয়েছে এর? 15। ডিস্টেন্স 15 কিমি পার ঘন্টা বেশি স্পিড হওয়ার জন্য কতটুকু ডিস্টেন্স এগিয়ে আছে স্যার? 180 কিমি। তাহলে সময় কত বের করবো এখান থেকে? 15 1 15 15 30, তার মানে টি সমান পেয়ে গেলাম 12 ঘন্টা। তার মানে সময়টা পেয়ে গেলাম 12 ঘন্টা, অর্থাৎ 12 ঘন্টাতে তাদের 12 ঘন্টা পরে তাদের একে অপরের সঙ্গে দেখা হচ্ছে। তার মানে 12 ঘন্টাতে এ কতটি এগিয়েছে আর এ কতটি এগিয়েছে, দুটো যোগ করে দিলে আমরা পেয়ে যাব টোটাল ডিস্টেন্স। তার মানে দেখে নাও, আমরা আচ্ছা ডিস্টেন্স সমান কি জানি? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, অর্থাৎ দূরত্ব সমান স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত রয়েছিল এ ট্রেনের? 80 ইন্টু কত রয়েছে স্যার? সময়টা 12 ঘন্টাতে কতটি চলেছে? 80 ইন্টু 12 পেয়ে গেলাম। প্লাস কি করে দিব? 95 কিমি পার ঘন্টাতে 12 ঘন্টায় সে কতটি চলেছে? তাহলে 95 ইন্টু 12 যোগ করে দিলে পেয়ে যাব 2100 কিমি। তার মানে চেন্নাই থেকে ব্যাঙ্গালোরের দূরত্ব স্যার কত হয়ে যাবে? 2100 কিমি। আর একবার বলে দিচ্ছি, দেখো, একটা ট্রেন আর একটা ট্রেন ব্যাঙ্গালোর থেকে, একটা ট্রেন চেন্নাই থেকে একে অপরের দিকে চলতে শুরু করেছে। তাদের যখন দেখা হয়, অর্থাৎ তারা যখন পরস্পর মুখে আসে, তখন কি হচ্ছে? দেখা যাচ্ছে একটা ট্রেন আর একটা ট্রেনের চাইতে 180 কিলোমিটার এগিয়ে আছে। তাহলে যে ট্রেনটা এগিয়ে আছে তার গতিবেগ অবশ্যই বেশি। স্যার কত বেশি? দেখো তো, 95 থেকে 80 বাদ দাও, কত? 15 কিলোমিটার বেশি ঘন্টায়। তার মানে যে স্পিডটা বেশি সেই স্পিডের জন্যই সে 180 কিলোমিটার এগিয়ে আছে। তার মানে দেখো, স্পিডটা পেয়ে গেলাম 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 15 কিমি পার ঘন্টার জন্য সে কতটি এগিয়ে আছে? 180। তাহলে সময়টা কত পেয়ে যাব স্যার? কত সময়ে এতটি এগিয়ে আছে দেখে নেব, টাইমটা বের করব এখান থেকে 12 ঘন্টা। তার মানে আমরা দেখে নিলাম যে তারা 12 ঘন্টা ধরে ট্রেন দুটো চলেছে। তার মানে 12 ঘন্টাতে এই এই ট্রেনটা ব্যাঙ্গালোর থেকে যে ট্রেনটা চলেছে 80 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে সে 12 ঘন্টাতে কতটি চলেছে? আমরা জানি দূরত্ব বের করতে গেলে কি করব? স্পিড সমান জানি ডিস্টেন্স বাই টাইম, বা ডিস্টেন্স সমান কি হয়? এই দুটো গুণ হয়ে যায়। ডিস্টেন্স সমান হয়ে যাবে আমাদের স্পিড ইন্টু টাইম। তার মানে 80 কিমি পার ঘন্টা গতিবেগে এই ট্রেনটা যদি 12 ঘন্টা চলে তাহলে কত চলেছে? 80 ইন্টু 12 প্লাস এই, তার মানে এখান থেকে আমরা এটুকু দূরত্ব পেয়ে গেলাম। এবার এই ট্রেনটা 95 কিমি পার ঘন্টা গতিবেগে 12 ঘন্টা চলেছে, তাহলে কতটুকু চলবে? 95 ইন্টু 12, তার মানে এটুকুর দূরত্ব যোগ এটুকুর দূরত্ব করে দিলাম, পেয়ে গেলাম 2100 কিমি। আমরা উত্তর পেয়ে গেলাম কত স্যার? 2100 কিমি। চলো পরের প্রশ্ন দেখবে, চলো প্রত্যেকে করবে দেখি। চলো করো, চলো। প্রশ্ন কি বলছে আমার? খুব সুন্দর প্রশ্ন রয়েছে, বলছে 3টি সাইকেল 16,500 টাকায় কেনা হয়। 3টি সাইকেল 16,500 টাকায় কিনেছে। তার মানে আগে আমরা দেখো একদিক থেকে পড়বো স্যার, একদিক থেকে করবো। প্রত্যেকটা প্রশ্নের রুলস হচ্ছে একদিক থেকে পড়ো, একদিক থেকে ক্যালকুলেশন করো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এই জিনিসটা স্যার সবসময় মাথায় রেখে ফলো করবে। তাহলে দেখো, 3টা সাইকেল কিনেছে কত টাকায়? 16,500 টাকায়। 3টা সাইকেলের দাম যদি আমার 16,500 হয়, তাহলে একটা সাইকেলের দাম কত হবে? 3 দ্বারা ভাগ করে দিব, তাহলে কত হয়ে যাবে স্যার? 3 5 15, 3 5 15 0 0, 5,500 টাকা। তার মানে একটা সাইকেলের দাম কত পেয়ে গেলাম স্যার? 5,500 টাকা। এবার কি বলছে? প্রতি পরিবহন খরচ হয় 200 টাকা, অর্থাৎ এবং সাইকেল প্রতি, কথার অর্থ কি? প্রত্যেকটা সাইকেলে পরিবহন খরচ হচ্ছে 200 টাকা, অর্থাৎ তুমি যে জায়গাতে সাইকেলটা কিনলে সেই জায়গা থেকে তুমি তোমার বাড়িতে নিয়ে যেতে খরচ হচ্ছে প্রত্যেকটা সাইকেলের পিছু 200 টাকা। তার মানে সাইকেলে তোমার টোটাল কত টাকা পড়ে যাবে?
5,500 টাকায় তুমি একটা করে সাইকেল কিনেছো, নিয়ে যেতে 200 টাকা খরচ হচ্ছে, তাহলে টোটাল তোমার পকেট থেকে গেল কত টাকা স্যার? 200 যোগ করে দিব, হয়ে যাবে 5700, 5,700 টাকা। এবার কি বলছে, প্রতিটি সাইকেল বিক্রয় মূল্য কত হওয়া উচিত? আচ্ছা, 8% লাভের জন্য, অর্থাৎ তুমি এবার সাইকেলগুলোকে 8% লাভে বিক্রি করতে চাইছো, তাহলে প্রত্যেকটা সাইকেল তুমি কত টাকায় বিক্রি করবে? তার মানে একটা সাইকেলের দাম হচ্ছে 5,700। তার মানে এবার দেখো স্যার, এখানে 8% লাভ করছো। 8% কথার অর্থ কি স্যার? 8/100। তার মানে 100 টাকায় লাভ করবে 8 টাকা। তার মানে কত টাকায় বিক্রি করবে? 100 টাকার জিনিসে তুমি 8 টাকা লাভ করতে চাইছো, তার মানে কত টাকায় বিক্রি করতে হবে স্যার? 108 টাকায় যোগ করে দিব লাভটা, তাহলে 108 টাকায় বিক্রি করতে হবে। কত টাকার জিনিস? 100 টাকার জিনিস 108 টাকায় যদি বিক্রি করি তাহলে আমার 8% লাভ হবে। তার মানে 5,700 টাকার জিনিস কত টাকায় বিক্রি করতে হবে? 108/100 টাকায়। 8% লাভ করার জন্য কত টাকায় বিক্রি করতে হবে স্যার? 108/100। খুব সুন্দরভাবে বলে দিচ্ছি, আর একবার বুঝে নেবে। 8% এর ভ্যালু হচ্ছে 8/100, অর্থাৎ পার্সেন্টেজ তুলতে গেলে 100 দ্বারা ভাগ, অর্থাৎ 100 টাকাতে তুমি 8 টাকা লাভ করতে চাইছো, তাহলে কত টাকায় বিক্রি করবে? +8, অর্থাৎ 108 টাকায় তোমাকে বিক্রি করতে হবে। তার মানে 100 টাকার জিনিস 8 টাকা লাভে বিক্রি করতে চাইলে তোমাকে বিক্রি করতে হবে 108 টাকায়। তাহলে 5,700 টাকার জিনিসে যদি 8% লাভ করতে চাও, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 5,700 ইন্টু 108/100 টাকায় তোমাকে বিক্রি করতে হবে। তার মানে এখান থেকে একটা দুইটা 57 ইন্টু 108 করে দিলে স্যার কত পেয়ে যাব? 6156, 6,156 পেয়ে যাব আমরা কি স্যার? অ্যান্সার 6,156 হয়ে যাবে অ্যান্সার। কোথায় রয়েছে? 6,156। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। খুব সুন্দর এবং মিষ্টি একটা প্রশ্ন ছিল, কিছু ছিল না ক্যালকুলেশনের ব্যাপার। মাথা ঠান্ডা রেখে প্রশ্নগুলোকে আগে আমাদেরকে ভালো করে বুঝতে হবে এবং একদিক থেকে পড়তে হবে এবং একদিক থেকে করে যেতে হবে বুঝে বুঝে। আর কানাদের মতো একেবারে পুরো প্রশ্ন তুমি পড়ে নিলে, পড়ার পরে একেবারে সব কিছুকে মিক্স করে ভাবছো, তাহলে সেক্ষেত্রে স্যার ভুলের সম্ভাবনাটা বেশি থাকবে। চলো, কি বলছে? খুব সুন্দর প্রশ্ন, একটু তোমাদের টাফ প্রশ্ন মনে হতে পারে, কিন্তু তোমাদের পেপারের প্রশ্ন বিগত বছর এসছিল, কিছু করার নেই, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। আমি অলরেডি এই টাইপের প্রশ্ন করিয়েছি খুব সুন্দরভাবে, আশা করি যারা প্রত্যেকটা ক্লাস নিয়েছো তাদের কাছে এই মেথডটা জানা রয়েছে। কি বলছে? এম, এন এবং ও যথাক্রমে 22, 24 এবং 16 দিনে কাজ করে। এখান থেকে আগে আমরা ক্যালকুলেশন বের করব। এম, এন, ও কত দিনে করছে? এম করছে 22 দিনে, 24 দিনে এবং কত দিনে করছে স্যার? 22, 24 এবং 16 দিনে। অর্থাৎ এম করছে 22 দিনে, এন করছে 24 দিনে, ও করছে 16 দিনে। তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক অর্থাৎ মোট কাজটা বের করবো। আর মোট কাজ কীভাবে বের করি স্যার? এদের লসাগু করে দাও, 22 ইন্টু 24 ইন্টু 16, 22, 24, 16 লসাগু কত হয়ে যাবে? 11, 12, 8, 4 দ্বারা 11, 3, 2, তাহলে স্যার কত হয়ে যাবে? 4 2 8, 8 আর 6, 6 48 গুণিত 11 করে দিলে কত হয়ে যাবে? 8 11 88, 8 থাকলো 8, 4 1 44, 52, 528। হ্যাঁ 528। তাহলে মোট কাজটা স্যার কত পেয়ে গেলাম স্যার? টোটাল ওয়ার্ক অর্থাৎ মোট কাজ পেয়ে গেলাম আমরা 528 ইউনিট। কত পেলাম স্যার? 528 ইউনিট। এম করছে 22 দিনে 528 ইউনিট, তাহলে একদিনে কত করবে? 22 দ্বারা ভাগ করে দাও, তাহলে 22 দ্বারা ভাগ করো তো, 11 2 22, তার মানে কত হবে? 4 2 8 আর 2 3 8 24, তার মানে কত করবে স্যার? 24 ইউনিট একদিনে এম করবে একদিন। দেখো যখনই এই টাইপের বড় ক্যালকুলেশন আসবে তখন দেখো স্যার তুমি এখানে যে লসাগুটা করেছিলে, লসাগুটা পাশে রাখবে রাফ পেজে। 22 দ্বারা যদি একে ভাগ করি তাহলে দেখো 22 কোথায় রয়েছে? 11 আর 2 যদি গুণ করি তাহলে কত হবে? 22। তার মানে এই দুটোকে বাদ দিয়ে দাও, বাকি সংখ্যাগুলোর গুণ করো। 4 2 8, 3 8 24, তার মানে হয়ে যাবে একদিনে করবে কত? 24 ইউনিট। অর্থাৎ 22কে যদি এত দ্বারা ভাগ করি, এতকে যদি 22 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাবো 24। এন 24 দিনে করছে এত ইউনিট, তার মানে একদিনে কত করবে? 24 খুঁজো। 4 2 8, 3 8 24, তার মানে 11 2 22, তার মানে 22 দিনে। ও করছে 22 ইউনিট কাজ করবে একদিনে। ও করছে 16 দিনে এত ইউনিট কাজ, তার মানে একদিনে কত করবে? 16 খুঁজো, 4
4 2 8 আর 2 16 তার মানে 3 11 33 দিনে, তার মানে 33 দিনে করবে ও। তাই পেয়ে গেলাম এম করছে একদিনে 24, এন করছে একদিনে 22, ও করছে একদিনে 33। এবার আমার প্রশ্নে কি বলেছে পড়তে যাব। বলছে যদি তারা পর্যায়ক্রমে একটি দিনের জন্য কাজ করে, যে এম প্রথম দিনে কাজ করে, এন কাজ করে দ্বিতীয় দিনে, ও কাজ করে তৃতীয় দিনে এবং তারপর আবার 4 নম্বর দিনে কি বলছে আবার এম, তবে কাজটি কত দিনে শেষ হবে। তার মানে এম দ্বারা কাজ শুরু হচ্ছে, তার প্রথম দিন করবে এম প্লাস, দ্বিতীয় দিন করবে এন প্লাস, তৃতীয় দিন করবে ও। এইভাবে কাজটা করতে গেলে কত দিনে শেষ হবে। তার মানে দেখো প্রথম দিন করবে এম, দ্বিতীয় দিন করবে এন, তৃতীয় দিন করবে ও, তার মানে 3 দিনে 3 জন কাজ করছে, 3 দিনে 3 জন কাজ করছে একবার করে। তার মানে দেখো এম করছে একদিনে 24, এন করছে একদিনে 22, ও করছে একদিনে 33। তাহলে টোটাল তারা 3 দিনে কত কাজ করবে, 3 দিনে কাজ করবে, যোগ করে দাও 20 20 40, 40 আর 30 70, 70 74 76 আর 79। তার মানে কত ইউনিট কাজ করবে স্যার, 79 ইউনিট কাজ তারা কত দিনে করবে আমার, একদিনে করবে। তার মানে 528 ইউনিট রয়েছে, 528 এর কাছাকাছি কোন সংখ্যাটা দ্বারা গুণ করলে আমরা যাবো। দেখো 79 কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 7 9 63, 3 হাতে থাকলো 6, 7 7 49 আর 6 কত হয়ে গেল স্যার 54। আচ্ছা 7 7 49 আর 6 7 দ্বারা যাবে না, তার মানে বেশি হয়ে যাচ্ছে, এটার চাইতে যেন কম আছে, 6 দ্বারা করো তাহলে। 6 9 54, 4 হাতে থাকলো 5 আর 6 7 42 আর 5 হয়ে গেল কত 48। তার মানে 474 ইউনিট তারা কাজ কত দিনে করছে। দেখো এক সার্কেল 6 গুণ করেছি, তার মানে দেখো প্রত্যেক দিন তারা 3 দিনে করছে একবার কাজ, প্রত্যেকজন 3 দিনে একবার করে কাজ করবে। এম করবে প্রথম, এন করবে দ্বিতীয়, এন করছে তৃতীয়, তবে 79 ইউনিট কাজ করছে 3 দিনে। তাহলে 6 দ্বারা গুণ করেছি মানে দিন সংখ্যাটা পেয়ে যাবো, 6 দ্বারা গুণ করে দাও 3 6 18, তার মানে তারা 18 দিনে কাজ করবে কত 474 ইউনিট। তাহলে বাকি থাকবে কত 528, বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে টোটাল কাজ তো ছিল 528 আর তার মধ্যে 474 ইউনিট তারা করে নিয়েছে কত দিনে, 6 সাইকেলে, অর্থাৎ 3 6 18 দিনে। তার মানে বাকি থাকবে কত 4, 12 থেকে 7 বাদ 5, আচ্ছা তার মানে বাকি থাকে 54 ইউনিট। তাহলে এই 54 ইউনিট কাজটা কে করবে, দেখো এম করলো, এন করলো, ও করলো, দিয়ে আবার কে করবে এম করবে, তার মানে প্লাস একদিন, অর্থাৎ পরের দিনে এম করছে, এম কত করবে 24, তার মানে এম একদিনে করে নিল 24, তার মানে বাকি থাকলো কত একদিন যোগ করে দাও, 18 দিন তারা করে নিয়েছে অলরেডি। আবার এম করলো 24 ইউনিট কাজ, যেহেতু প্রথম দিন কে করবে এম, তার মানে এম একা করলো প্রথম দিন 24, তার মানে বাকি থাকলো কত 0 3, 30 ইউনিট কাজ। এই 30 ইউনিট কাজ এবার কে করবে, পরে দ্বিতীয় দিনে এন করবে, তার মানে এন একদিনে করে 22 ইউনিট, তাহলে 22 বাদ দিয়ে দাও, এখানে 1 যোগ করে দাও, যেহেতু পরের দিনে কে করছে এন, তার মানে এন এর জন্য 1 দিন করে দিলাম, বাকি থাকলো 8, তার মানে 8 পেয়ে গেলাম। এবার এই 8 ইউনিট কাজ বাকি রয়েছে, এই 8 ইউনিট কাজটা এবার কে করবে, ও করবে, ও একদিনে 33 ইউনিট করছে, তাহলে 8 ইউনিট কত দিনে করবে 8/33 দিনে, তার মানে এখানে যোগ করে দেবো 8/33 দিনে। তাহলে যোগ করো 18 একে 19, 19 আর একে 20, 20 পূর্ণ হয়ে যাবে 8 33 দিনে, বা 20 যোগ 8 33। তাহলে দেখো তো এরকম টাইপের কি প্রশ্ন আছে পূর্ণ দিয়ে, 20 পূর্ণ 8 33 নেই, ওখানে সোজা রয়েছে 20 ডেজ। তার মানে আমাদেরকে কাছাকাছি একটা সংখ্যা নিতে হবে, তার মানে 20 পয়েন্ট কিছু একটা আসবে, তার মানে কি নিয়ে নিব আমরা 20 দিন। তার মানে আনুমানিক কত দিনে কাজটা শেষ হবে স্যার, 20 দিনে শেষ হবে কাজটা। আর একবার বলে দিচ্ছি ভালো করে দেখে নাও, এম করছে 22 দিনে, এন করছে 24 দিনে, ও করছে 16 দিনে কাজ। তার মানে এখান থেকে আগে আমরা টোটাল কাজটা বের করব। টোটাল কাজ কিভাবে বের করি, প্রত্যেকটা সংখ্যার লসাগু করে দিলাম, পেয়ে গেলাম টোটাল কাজ 528 ইউনিট। তাহলে এম করছে 22 দিনে 528, একদিনে করবে কত, ভাগ করে দেবো 24 ইউনিট পেয়ে যাবো। এন করবে 22 ইউনিট, ও করবে 33 ইউনিট, একদিনে পেয়ে গেলাম। তাহলে বলছে কাজটা শুরু করছে এম এবং প্রত্যেক দিন আলাদা আলাদা ব্যক্তি করছে, অর্থাৎ প্রথম দিন করবে এম, দ্বিতীয় দিন করবে এন, তৃতীয় দিন করবে ও। তার মানে 3 দিনে একটা সাইকেল সম্পূর্ণ করছে, তারা 3 জনই কাজ করছে কত দিনে, 3 দিনে কাজ করছে। তারা 3 দিন যখন পার হবে তখন তারা একবার একবার করে কাজ করবে। তাহলে এই 3 দিনে 3 জন মিলে কত কাজ করেছে 79 ইউনিট। তাহলে এক সাইকেল সমান ধরে নিলাম 3 দিন,
তার মানে এই ৭৯-কে দ্বারা যদি ৬ দ্বারা গুণ করি তাহলে কত পাবো ৪৭৪। তার মানে ৬ সাইকেলে তারা কত কাজ করবে ৪৭৪ ইউনিট কাজ করবে। আর ১ সাইকেল সমান কত ছিল ৩, তার মানে ৬ সাইকেল সমান কত হয়ে যাবে ৩ ৬ ১৮ দিন। তার মানে ১৮ দিন তারা কাজ করে নিয়েছে কত ৪৭৪। বাকি রয়েছে কত, টোটাল কাজ ছিল ৫২৮ আর হয়ে গেছে ৪৭৪। তাহলে বাদ দিয়ে দিব, কত পাবো ৫৪ ইউনিট। তার মানে ৫৪ ইউনিট কাজ করতে বাকি রয়েছে। তাহলে এবার কে করবে প্রথমে করবে এম তাহলে একদিনে কত করবে স্যার, একদিনে করবে ২৪ ইউনিট। তার মানে বাকি থাকবে কত ৩০। তার মানে এম এর জায়গাতে ১ বসিয়ে দিলাম, যেহেতু এম একদিন করলো আবার, তাহলে ১ প্লাস এন করছে একদিনে ২২। তার মানে এন একদিনে ২২ করলে বাকি থাকবে কত ৮। তার মানে এন আবার একদিন করলো, তার মানে এন এর জন্য একদিন বসিয়ে দাও, বাকি থাকলো কত ৮। তার মানে এবার কে করবে ও করবে, ও করছে একদিনে ৩৩ ইউনিট, তাহলে ৮ ইউনিট কত দিনে করবে ৮/৩৩ দিনে। তার মানে প্লাস করে দিব ৮/৩৩ দিন। তার মানে এখান থেকে ১৮ × ১৯ = ২০, ২০ প্লাস হয়ে গেল ৮/৩৩ দিনে। কিন্তু প্রশ্নে এই টাইপের নেই ২০ পূর্ণ ২০ প্লাস ৮/৩৩ যা ২০ পূর্ণ ৮-এর ৩৩ তা, সেই জন্য এই মানটা তো কোথাও নেই। তার মানে আমরা এর কাছাকাছি আনুমানিক একটা মান ধরে নেব। তাহলে ২০ দিনের কাছাকাছি কি রয়েছে আমার, ২০ দিনের কাছাকাছি রয়েছে স্যার ২০ দিন। তারপরে ২০ দিনে আমার আনুমানিক ২০ দিনে কাজটা শেষ হবে। দেখে নাও একবার প্রশ্নটা। চলো পরের প্রশ্ন দেখবে। চলো তাহলে কি বলছে আমার প্রশ্ন নেক্সট। দুটি সংখ্যার যোগফল ২১ এবং তাদের লসাগু যথাক্রমে ৭ এবং ১৪, তাহলে বলছে সংখ্যার অনন্যকের যোগফল কত। সংখ্যা দুটির অনন্যকের যোগফল বলেছে। তাহলে দেখো দুটি সংখ্যার যোগফল কত বলে দিয়েছে স্যার ২১। তার মানে আমরা যদি একটা সংখ্যা এক্স ধরি তাহলে অপরটা কি হয়ে যাবে ২১ মাইনাস এক্স। যেহেতু দুটো সংখ্যার যোগফল কত বলেছে ২১, তার মানে একটা এক্স হলে একটাকে কি ধরতে হবে ২১ মাইনাস এক্স হয়ে যাবে। তার মানে আমরা একটা ফর্মুলা লিখেছিলাম আমি তোমাদেরকে লসাগু এবং গসাগু চ্যাপ্টার যখন চলছিল কনসেপ্ট ক্লাস, যে দুটি সংখ্যার গুণফল কাদের সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে সংখ্যা দুটির গসাগু এবং লসাগু এর গুণফলের সমান। তার মানে সেই জিনিসটা লিখো, সংখ্যা দুটি কি রয়েছে এক্স আর একটা রয়েছে ২১ মাইনাস এক্স। তার মানে সংখ্যা দুটির গুণফল কার সমান হয়ে যাবে স্যার, সংখ্যা দুটির গুণফল সমান হয়ে যাবে সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু এর সমান হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা কি পাবো স্যার, দেখো ২১কে এক্স দ্বারা গুণ করলে ২১x মাইনাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান হয়ে যাবে ৪ ৭ ৮ ৮ আর ২ ৯ ৯৮। তার মানে এই ৯৮টাকে এবার যদি এপারে আনো, এনে যদি তুমি ক্যালকুলেশন করো বীজগণিতিক আকারে, অনেক বড় স্যার ক্যালকুলেশন আসবে, যেটা পরীক্ষা হলে করার জন্য এত সময় নেই। তাহলে আমরা একটু স্মার্ট অ্যাপ্রোচ লাগাবো, কিভাবে একটু বুদ্ধি লাগাবো। এক্স এর ভ্যালু দেখো, এটা ক্যালকুলেশন করে ৯৮, এটার মান ৯৮ মানে কি, এটা সমান ৯৮ মানে কি, এটার মান এটা ক্যালকুলেশন করে যেন আমার ৯৮ এর সমান আসে, অর্থাৎ ৯৮ হয়। এটার জায়গাতে এক্স এর মান এমন নিতে হবে যাতে এটা প্লাস মাইনাস করে আমার ৯৮ আসে। তার মানে যদি আমরা এক্স এর ভ্যালু ১ বসাই তাহলে কত হয়ে যাবে ২১ একে ২১ বিয়োগ ১ এর স্কোয়ার ১, ২১ থেকে ১ বাদ দিলে ২০ হয়ে যাবে। তার মানে ২০ কি ৯৮ সমান, সমান না, তার মানে ১ নিতে পারবো না। এভাবে তোমরা দেখবে, দেখো এমন একটা সংখ্যা নেওয়ার চেষ্টা করবে যেন এর কাছাকাছি হয়। তার মানে ৫ ৬ ৭ এর কাছাকাছি নিব কিছু একটা। যদি ৭ নিই তাহলে কত হয়ে যাবে স্যার, দেখো 21 × ৭, অর্থাৎ এক্স মানে কি ৭ নিলাম। তার মানে এক্স এর ভ্যালুটা যদি আমি ৭ ধরি তাহলে কত হয়ে যাবে ২১ গুণিত ৭ মাইনাস ৭ এর স্কোয়ার কত হয়ে যাবে ৪৯। তার মানে ৭ একে ৭, ৭ ২ ১৪ বিয়োগ 49, তাহলে কত হয়ে যাবে স্যার ১৪৭ থেকে যদি আমরা ৪৯ বাদ দিই তাহলে 98 হয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি আমরা এক্স এর ভ্যালুটা ৭ বসাই তাহলে কত পেয়ে যাচ্ছি 98। তার মানে এক্স এর ভ্যালুটা কত পেলাম আমরা, এক্স এর ভ্যালুটা 7 পেলাম। তবে এক্স এর ভ্যালু যদি 7 পাই তাহলে সংখ্যা দুটো কি হয়ে যাবে স্যার, সংখ্যা দুটো হয়ে যাবে আমাদের, একটা এক্স ছিল তার মানে এক্স এর ভ্যালু পেলাম ৭, আর একটা ছিল ২১ মাইনাস এক্স, তাহলে ২১ মাইনাস এক্স মানে কি ৭ করতে গেলে কত পেয়ে যাবো স্যার ১৪। আমি একটা সংখ্যা ৭ পেলাম, একটা সংখ্যা ১৪ পেলাম। তাহলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল বলেছে, তাহলে অনন্যক কি হয়ে যাবে, অনন্যক মানে 1/, হয়ে যাবে ৭-এর অনন্যক ১/৭ যোগ ১৪-এর অনন্যক কত হয়ে যাবে ১/১৪। তাহলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল করে নিব, লসাগু হয়ে যাবে ১৪, ২ + 1 ৩/১৪। তার মানে উত্তর আমাদের কি হয়ে গেল স্যার ৩/১৪ হয়ে গেল আমাদের উত্তর। তার মানে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত হয়ে গেল ৩/১৪। তাহলে এইভাবে করবে স্যার, এখানে যে ভ্যালুটা পেলাম এটার মান এক্স এর মান এমন বসাবো
যার ফলে ক্যালকুলেশন করে 98 আসে। তাহলে আমরা কি নিব, 1 2 3 করে নিয়ে দেখব, কিন্তু তোমরা এমন একটা ভ্যালু নেওয়ার চেষ্টা করবে যেটা কাছাকাছি যেন হয়, মনে হয় যে দাদারা হয়ে যেতে পারে। তাহলে 6 নিয়ে দেখবে বা 7 নিয়ে দেখবে, হার্ডলি 2 থেকে 3টা সংখ্যা ধরলেই হয়ে যাবে। তাহলে এভাবে করে তোমরা এক্স এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবে। এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, মানে সংখ্যা দুটোও পেয়ে গেলাম, এক্স এর জায়গাতে মানটা বসিয়ে দেবো। তাহলে এবার সংখ্যা দুটির অনন্যক মানে কি, অনন্যক মানে মনে রাখবে যে 1/, সংখ্যা দুটি অনন্যক মানে কি 1/, অর্থাৎ 1 দ্বারা দেখো 7 এর অনন্যক হয়ে যাচ্ছে 1/7, 14 এর অনন্যক 1/4 হয়ে যাবে। এবার তাদের যোগফলটা করে নাও, দিয়ে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসের এটাই ছিল আমাদের শেষ প্রশ্ন। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পেরেছো, আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে বুঝিয়েছি। এবার যেটা তোমরা করবে, ক্লাসের মাত্র প্রত্যেকটা প্রশ্ন একবার করে প্র্যাকটিস করে নেবে, একবার করে প্র্যাকটিস করে নেবে, তাহলে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করলে মাথার মধ্যে ঢুকে যাবে। প্রত্যেক দিন স্যার আমি এই কথাটা কেন বলছি, প্রত্যেক দিন একই কথা বলছি এই কারণে, এটা করলে তোমাদের লাভ হবে স্যার। তোমরা যে এই পরিশ্রম করছো, ক্লাসটা দেখছো, ক্লাসটা দেখার ফলটা তোমরা পাবে। তা না হলে ক্লাস দেখাই হবে, কিছু হবে না। সেই জন্য রিভিশনটা খুবই প্রয়োজন প্রত্যেকটা সাবজেক্টের। এখন স্যার পরীক্ষা কাছে এসছে, বেশি বেশি করে রিভিশন করো। এতদিন যা বললে এবার ক্লাসের পিছনে কম সময় দাও, বেশি বেশি করে এবার রিভিশন চালিয়ে যাও, বেশি বেশি করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে রিভিশন করো। রিজনিং এবং অঙ্ক, গণিত এত প্র্যাকটিস করো স্যার, এমন প্র্যাকটিস করো যেন যেগুলো তোমার কাছে স্টাডি ম্যাটেরিয়াল আছে প্রত্যেকটা বই যেন শেষ করে ফেলো। আর আমি এখান থেকে যতগুলো প্রশ্ন করিয়েছি প্র্যাকটিস সেটে, প্রত্যেকটা প্র্যাকটিস সেটের আশা করি প্রশ্নগুলো তোমাদের কাছে রয়েছে, সেগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করো। দেখবে এই প্যাটার্নে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, সবটা সেম টু সেম প্যাটার্ন পেয়ে যাবে। পরীক্ষা হলে গিয়ে দেখবে যে না, দাদা যে কথাটা বলেছিল সত্যি বলেছিল। তাহলে চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।